জি ভাইয়া। আচ্ছা খেয়াল করো এখান থেকে শুনতে পাচ্ছি। ওকে, তাহলে এই যে এখান খেয়াল করো এখান থেকে OH যাবে আর এখান থেকে একটা H যদি চলে যায়, আমি জাস্ট হচ্ছে টেকনিকটা বলে দিচ্ছি কিভাবে অ্যাক্রোলিন কিভাবে তৈরি হবে। OH আর H মিলে কোনো পানি চলে যাবে, তাহলে এখান থাকবে CH2 CH, আর এইখান থেকে যেটা হবে সেটা হচ্ছে তোমার এখান থেকে এই O আর এইখান থেকে H2 এই, তাহলে যদি এখান থেকে চলে যায় তাহলে এখানে থাকবে CH আর এখানে থাকবে C আর OH, যেটাকে আমি ইচ্ছা করে লিখতে পারি CHO। তাহলে খেয়াল করো আমি আরেকবার বলতেছি যে গ্লিসারিনের সাথে যখন আমি পটাশিয়াম হাইড্রোজেন সালফেট অথবা ফসফরাস পেন্টঅক্সাইড দিয়ে উত্তপ্ত করব তখন অ্যাক্রোলিন তৈরি হবে। এখন অ্যাক্রোলিনটা কিভাবে তৈরি হবে বা অ্যাক্রোলিনের সংকেতটা আমি কিভাবে লিখব, এটা হচ্ছে গ্লিসারিনের সংকেত, এখান থেকে যাবে OH আর এইখান থেকে যাবে H, তাহলে এখনো পানি চলে গেল H2O, আর এখানে থাকলো O, এই O আর এইখান থেকে হচ্ছে দুইটা H2, তাহলে H2O, তাহলে দুই অনু পানি চলে গেল, তাহলে এখানে থাকবে কি CH2 CH COH, যেটাকে আমরা লিখতে পারি CHO। এখন এখানে যদি একটু খেয়াল করো যে তোমার কার্বনের হাতগুলা যদি খেয়াল করো যে এখানে কার্বনের হাত দুইটা ফিল আপ হয়েছে, দুইটা হাইড্রোজেন, আর এইদিকে এই কার্বনের সাথে একটা হাত যুক্ত করেছে, তার মানে এর একটা হাত এখনো ফাঁকা আছে, সো এইখানে হবে একটা ডাবল বন্ড। আর এই কার্বনের কথা যদি চিন্তা করি, এইটার সাথে এদিকে 2 বন্ড, এদিকে হাইড্রোজেনের সাথে 1 বন্ড 3 বন্ড, এদিকে 1 বন্ড 4 বন্ড, তার মানে এই 4টা হয়েছে, আর CHO তে তো 4টা হয়েছে। সো আমার এই যে প্রোডাক্টটা তৈরি হলো সেটা হচ্ছে অ্যাক্রোলিন। এখানে আমার যে প্রোডাক্টটা তৈরি হয়েছে এটা হচ্ছে অ্যাক্রোলিন, এবং এই অ্যাক্রোলিনটা বিশ্রী গন্ধ হয়। তো এটা দিয়ে বেসিক্যালি হচ্ছে গ্লিসারিন শনাক্তকরণ করা হয়। আশা করি বুঝতে পেরেছো। একটু রেসপন্স করবে, বুঝতে পেরেছো কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো এটা বেসিক্যালি খুব বেশি আসে না, হ্যাঁ এটা আসে না, তারপরেও দেখাই দিলাম, বাট চলে আসতে পারে কিন্তু। নেক্সট যেটা পড়বো আজকে, বেসিক্যালি আমি যে যে টপিকটাতে ফোকাস করেছি সেটা হচ্ছে ফেনল। ফেনল হচ্ছে ফেনলের কার্যকারী মূলকের নাম কেউ বলতে পারবা? ফেনল, ফেনল, ফেনলের কার্যকারী মূলক কেউ বলতে পারবা? ফেনলের কার্যকারী মূলকের নাম? ভাইয়া OH। ভেরি গুড, ফেনলের কার্যকারী মূলক হচ্ছে OH। আচ্ছা, ভেরি গুড। বলতো OH হচ্ছে আরেকটা জৈব যৌগের যৌগের কার্যকারী মূলক, তার নাম কি? অ্যালকোহল। ভেরি গুড, অ্যালকোহল। তার মানে OH এটা অ্যালকোহলেও থাকে, OH ফেনলেও থাকে। তাহলে অ্যালকোহল আমরা কোনগুলোকে বলতেছি, ফেনল আমরা কোনগুলোকে বলতেছি? অ্যালকোহল বলতেছি যখন হচ্ছে এর সাথে আর গ্রুপ থাকে, মানে অ্যালকাইল গ্রুপ থাকে, ঠিক আছে, তখন এটাকে আমরা ফেনল বলতেছি, অ্যালকোহল বলতেছি, যেমন CH3OH, সো এটার নাম হচ্ছে মিথানল। তো এটা হচ্ছে একটা অ্যালকোহল। আর ফেনল হচ্ছে যখন এটার সাথে একটা ফিনাইল গ্রুপ থাকে, ওকে, বা অ্যারাইল গ্রুপ থাকে, অর্থাৎ বেনজিন, আমরা যেটা জানি বেনজিন চক্রের সাথে যদিও এস থাকে, এটাকে বলা হয় ফেনল, ঠিক আছে। এটার আরেকটা নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড, তোমরা জানো এই কার্বলিক অ্যাসিডটা কোথায় ইউজ করে? কেউ বলতে পারবা? কার্বলিক অ্যাসিড কোথায় ইউজ করে? অর্পা, সিফা, তামিমা, এনিওয়ান? বলতে পারবা এই কার্বলিক অ্যাসিড কোথায় ব্যবহার করা হয়? সাপ তাড়ানোর ক্ষেত্রে এই কার্বলিক অ্যাসিড ইউজ করা হয়। ওকে, এনিওয়ে, সো আমরা দেখবো হচ্ছে আজকে ফেনল। তো এটা হচ্ছে ফেনলের সংকেত, এটাকে আবার ইচ্ছা করলে এইভাবে লেখা যায়, যেহেতু বেনজিন, তো বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে বেনজিন, হ্যাঁ এটা যদি হয় বেনজিন, এই বেনজিন থেকে একটা H গ্রুপ চলে গিয়ে এখানে একটা OH গ্রুপ চলে আসে। ওকে, সো এখান থেকে H গ্রুপ চলে যদি যায় তাহলে এটাকে লেখা যায়
H5, আমরা জানি বেনজিনের সংকেত হচ্ছে C6H6। সো এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় এটাকে লেখা যায় C6H5। সো এখান থেকে গিয়ে যদি একটা OH এসে যুক্ত হয় তাহলে এটাই হচ্ছে ফেনলের সংকেত, C6H5OH, এটাই হচ্ছে ফেনলের সংকেত। এই পর্যন্ত বুঝতে পারছো? জি ভাইয়া। গুড। এখন আমরা দেখব এই ফেনলের প্রস্তুতি, কিভাবে ফেনলটা প্রস্তুত করা যায়। এই প্রস্তুতিটা খুবই ইম্পর্টেন্ট। ডায়াজোনিয়াম লবণ থেকে ফেনল প্রস্তুত করা যায় এবং এটা করা হয় ল্যাবরেটরিতে। হ্যাঁ, ল্যাবরেটরি। সো ল্যাবরেটরিতে বা বাণিজ্যিকভাবে যেটাকে আমরা বলি ডায়াজোনিয়াম লবণ থেকে এই ফেনলটা প্রস্তুত করা হয়। তো প্রথমে জানতে হবে ডায়াজোনিয়াম লবণ কি। তো ডায়াজোনিয়াম লবণ হচ্ছে, আমরা এর আগে কিন্তু তোমাদের পড়িয়েছিলাম, আমরা যখন হচ্ছে অ্যামিন পড়াই তখন কিন্তু ডায়াজোনিয়াম লবণ পড়িয়েছিলাম। সো ডায়াজোনিয়াম লবণটা হচ্ছে এই যে এটা হচ্ছে ডায়াজোনিয়াম লবণ বা ডায়াজোনিয়াম ক্লোরাইড। হ্যাঁ, ক্লোরিন আছে, সো এটাকে বলা হয় ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটাকে বলা হয় ডায়াজোনিয়াম ক্লোরাইড। N2Cl এই গ্রুপটা যদি থাকে তখন এটাকে বলা হয় ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিনের উপরে যদি N2Cl। তো ডায়াজোনিয়াম লবণ থেকে বা ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ফেনল প্রস্তুত করা যায়। খুবই সহজ একটা জিনিস, যে ডায়াজোনিয়াম লবণকে তুমি যদি হচ্ছে পানি দিয়ে ফোটাও, হ্যাঁ, পানি দিয়ে যদি তুমি ফোটাও তাহলে এখানে ফেনল তৈরি হয়ে যায়। সো মনে রাখবো কি, যে ডায়াজোনিয়াম ক্লোরাইড বা ডায়াজোনিয়াম লবণকে যদি উত্তপ্ত করা হয় কার উপস্থিতিতে, মানে পানি দিয়ে আর্দ্র বিশ্লেষিত করা হয় আর কি। তো আর্দ্র বিশ্লেষিত বা হচ্ছে পানি দিয়ে উত্তপ্ত যদি করা হয় সেক্ষেত্রে ফেনল উৎপন্ন হয়। খুবই সিম্পল জিনিস, এটা হচ্ছে ডায়াজোনিয়ামের সংকেত আর এটা হচ্ছে ফেনলের সংকেত। বুঝতে পেরেছো? এখানে পাশাপাশি আরো তৈরি হয়, নাইট্রোজেন তৈরি হয় এবং তোমার হচ্ছে HCl তৈরি হয়। ওকে, এটা মনে রাখা সহজ যে পানিকে যদি তুমি ভাঙো তাহলে H আর Cl তৈরি হবে, H তৈরি হবে আর হচ্ছে OH তৈরি হবে। তো এখানে বেসিক্যালি যেটা হয়, এখান থেকে নাইট্রোজেন চলে যায়, খেয়াল করে দেখো এই যে নাইট্রোজেন, আর এখান থেকে H আর এখান থেকে C, এইখান থেকে H আর এখান থেকে Cl মিলে HCl তৈরি হয়। আর এইভাবে মনে রাখতে পারো যে এখানে যে আমার OH থাকলো এই OH-টা এখানে গিয়ে বসে পড়ে, সো এখানে ফেনল তৈরি হয়। এটাই হচ্ছে ফেনলের সংকেত। বুঝতে পেরেছো? বুঝে গেছে? বুঝতে পেরেছো অর্পা? সিফাত, বুঝতে পেরেছো? ভাইয়া আমার কিছু গ্যাপ আছে তো এই জন্য বুঝতে একটু অসুবিধা হচ্ছে, সমস্যা নেই, পরে মেকআপ করে নিব। না, পরে মেকআপ করতে হবে না। তো এইখানে আমি যতটুকু বলতেছি সেটা বুঝতেছো কিনা? তুমি এর আগে ক্লাস করো নাই, কোনো সমস্যা নাই। আগের ক্লাসের সাথে এই ক্লাসের কোনো রিলেশন নাই। তুমি জাস্ট দেখো যে এইখানে আমি যেভাবে বলতেছি সেভাবে বুঝতে পারো কিনা। যে আমি বলতেছি জি ভাইয়া বুঝতেছি Cl, এখানে। কিন্তু Cl এটা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড। সো তুমি কিভাবে মনে রাখবা জিনিসটা হচ্ছে, আমি যেভাবে বলতেছি এইভাবে মনে রাখো যে এটা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড। সো এই ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ফেনল তৈরি করবা। এটা তো বুঝছো যে এটা ফেনল আর এটা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড। সো ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ফেনল তৈরি করার পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে এটাকে পানি দিয়ে যদি উত্তপ্ত করা হয় তাহলে ফেনল তৈরি হয়ে যায়। বুঝতে পেরেছো? সো এরকম করে জিনিসটা মনে রাখতে হবে। আর আমি একটু টেকনিক জাস্ট বলে দিচ্ছি যে এখানে মনে রাখতে পারো কিভাবে এটা মনে রাখা যায়। আমি জাস্ট একটা টেকনিক বলে দিচ্ছি যে ওয়াটারকে যদি তুমি ভাঙো তাহলে H আর OH তৈরি হবে। তো এইখানে H আর এখানে Cl মিলে HCl তৈরি হয়ে যাবে, আর N2 আলাদা হয়ে গেল, আর এখানে থাকবে হচ্ছে তোমার OHটা এখানে বসে গেল। সেইভাবে মনে রাখবা। এতটুকু বোঝা গেছে কিনা? জি জি ভাইয়া। ভাইয়া বুঝছি। ওকে, সো এবার খেয়াল করো এই যে ডায়াজোনিয়াম ক্লোরাইড, এই লবণটা আবার কিভাবে তৈরি করা যায় সেটা দেখো। এই ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করা যায় আবার হচ্ছে অ্যানিলিন থেকে। অ্যানিলিনের সংকেত হচ্ছে এটা হচ্ছে অ্যানিলিনের সংকেত। তো অ্যানিলিনের সাথে তুমি অ্যানিলিনকে যদি নাইট্রাস অ্যাসিড HNO2, নাইট্রাস অ্যাসিড আর HCl, নাইট্রাস অ্যাসিড এবং হচ্ছে কি HCl, এটা নিয়ে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বিক্রিয়া ঘটাও, তখন হচ্ছে এই ডায়াজোনিয়াম ক্লোরাইডটা তৈরি হয় অ্যানিলিনের সাথে। অ্যানিলিন, সো এটা হচ্ছে অ্যানিলিনকে কি করা হয়, নাইট্রাস অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় তখন এখানে কি তৈরি হয়, ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। খুবই সিম্পল জিনিস মনে রাখবা যে এইখানে
এখানে যেটা মনে রাখবা যে অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করার জন্য আমার কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে HNO2 অর্থাৎ নাইট্রাস অ্যাসিড, এটার নাম হচ্ছে নাইট্রাস অ্যাসিড, আর HCl, এদের একটা মিশ্রণ নেওয়া হয় এবং 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। দেখো অর্গানিকের তোমার হচ্ছে ভালো করার বা হচ্ছে অর্গানিক মনে রাখার একটা টেকনিক বলে দিচ্ছি। সেটা হচ্ছে তুমি প্রথমত যেটা করবা যে আমি কি থেকে কি তৈরি করতেছি সেটা আমার দরকার। আমি তৈরি করব হচ্ছে অ্যানিলিন থেকে আমি কি তৈরি করব? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করব। আমি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করব। সো এটা তৈরি করার জন্য প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা। তাহলে আমার কি তৈরি হয়? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়ে যায়। তাহলে আমি অ্যানিলিনের সংকেতও জানি, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সংকেতও জানি। এরপর আমি যদি বলি যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কিভাবে ফেনল তৈরি করা যায়, তাহলে কি এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি হচ্ছে আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে এইখানে কি তৈরি হয়ে যায়? ফেনল তৈরি হয়ে যাচ্ছে। সো বিষয়গুলো এইভাবে মনে রাখবে। এবং প্রশ্ন কিন্তু আসতে পারে এইটা যে অ্যানিলিন থেকে কিভাবে ফেনল তৈরি করা যায়, অ্যানিলিন থেকে কিভাবে ফেনল তৈরি করা যায়। তোমার প্রশ্ন আসবে এইভাবে যে এই যে এটা অ্যানিলিন আর এটা হচ্ছে ফেনল। সো তোমার প্রশ্ন আসতে পারে অ্যানিলিন থেকে ফেনল কিভাবে তৈরি করা যায়। সো প্রথম ধাপ হচ্ছে অ্যানিলিন থেকে প্রথমে ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করব, এরপর ফেনল তৈরি করব। এতটুকু বোঝা গেছে? এই প্রশ্নটা কিন্তু আসতে পারে যে অ্যানিলিন থেকে জি ফেনল ভাইয়া। কিভাবে তৈরি করা যায়। ওকে, সো দেখো এটার সাথে রিলেটেড একটা প্রশ্ন করি। অর্গানিক কেমিস্ট্রিতে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে কনভার্সনটা, হ্যাঁ, ইন্টার কনভার্সন, যেটা মানে মনে করো এ থেকে বি তৈরি করতেছো, আবার বি থেকে এ কিভাবে তৈরি করা যায়। সো এখানে যদি একটু খেয়াল করো, আমরা তৈরি করলাম প্রথমে অ্যানিলিন থেকে ফেনল, এবার আমরা তৈরি করব ফেনল থেকে অ্যানিলিন। ফেনল থেকে অ্যানিলিন কিভাবে তৈরি করা যায়? খুব সিম্পল একটা বিক্রিয়া, যে এই যে খেয়াল করো এটা হচ্ছে ফেনল আর এটা হচ্ছে আমার অ্যানিলিন, এটা হচ্ছে ফেনল আর এটা হচ্ছে কি আমার অ্যানিলিন। সো আমি ফেনল থেকে অ্যানিলিন তৈরি করব। খুবই সিম্পল বিক্রিয়া, যে অ্যামোনিয়ার সাথে জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে জিঙ্ক ক্লোরাইডটাকে তোমার হচ্ছে নিরোধক হিসেবে নেওয়া হয়, নিরোধক। খুবই সিম্পল বিক্রিয়া, যে ফেনলের সাথে অ্যামোনিয়া অ্যামোনিয়া সো ফেনলের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় ফেনল তৈরি হয়, অ্যানিলিন তৈরি হয়। ফেনলের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি তৈরি হয়? অ্যানিলিন তৈরি হয়। জাস্ট এইটুকু মনে রাখবা যে ফেনলের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি তৈরি হয়? অ্যানিলিন তৈরি হয়। তাহলে এখানে বোঝাই যায়। এবং মনে রাখার টেকনিকটা হচ্ছে কি, যে আমার জানি অ্যানিলিনে কি থাকবে? NH2 থাকবে। তাহলে বিক্রিয়াটা কার সাথে? তোমার হচ্ছে NH3 এর সাথে। সো এরকম করে মনে রাখার চেষ্টা করবা, টেকনিকগুলো নিজের মতো করে বানিয়ে নিবা। তাহলে ফেনলের সাথে অ্যানিলিন যখন বিক্রিয়া করে তখন আমার কি তৈরি হয়? অ্যামোনিয়া যখন বিক্রিয়া করে তখন আমার অ্যানিলিন তৈরি হয়। এখান থেকে যদি একটু খেয়াল করো যে আমার NH3 থেকে যদি আমি একটা হাইড্রোজেন বাদ দেই, এখানে থাকবে কি? NH2। আর এই হাইড্রোজেনটা আর এই OH-টা মিলে তোমার হচ্ছে কি হয়ে যাচ্ছে? পানি হয়ে যাচ্ছে। আর এই NH2টা কোথায় যুক্ত হচ্ছে? এখানে এসে যুক্ত হচ্ছে। সো অ্যানিলিন। এভাবে নিজের মতো করে টেকনিক দিয়ে বারবার লিখে প্র্যাকটিস করে জিনিসগুলো মনে রাখতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, সো এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কিভাবে অ্যানিলিন থেকে ফেনল তৈরি করা যায়, আবার ফেনল থেকে কিভাবে অ্যানিলিন তৈরি করা যায়। নেক্সট স্লাইডে যাচ্ছি। আমরা পড়তেছিলাম ফেনল প্রস্তুত। ফেনল প্রস্তুতির আর একটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, দিয়ে রাখতে পারো যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডাও পদ্ধতির মাধ্যমেও ফেনল প্রস্তুত করা যায়। ডাও পদ্ধতির মাধ্যমে ফেনল প্রস্তুত করা যায়, ডাও পদ্ধতি। আচ্ছা, ডাও পদ্ধতি বা এটাকে বলা হয় অ্যারাইল হ্যালাইড থেকে ফেনল প্রস্তুতি। অ্যারাইল হ্যালাইড। আচ্ছা, RX এটাকে সংক্ষেপে কি বলে বলো তো? RX অর্পা সিফাত তামিমা। RX অ্যালকাইল হ্যালাইড। ভেরি গুড, অ্যালকাইল হ্যালাইড অর্পা বলছো, ভেরি গুড। এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সংকেত। আর এইখানে যদি আমি একটা অ্যারাইল মূলক দিতাম, এটাকে বলা হতো অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল মানে বা ফিনাইল গ্রুপ যেটাকে আমরা বলি, বেনজিন। ওকে, সো আর গ্রুপ যদি দেওয়া হয় এটাকে বলে অ্যালকাইল হ্যালাইড। আর অ্যারাইল হ্যালাইড হচ্ছে বেনজিনের সাথে যদি একটা হ্যালোজেন থাকে, যেমন মনে করো এই যে বেনজিন দিলাম আর একটা ক্লোরিন দিলাম, সো এটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড। বেনজিন দিলাম, ক্লোরিন দিলাম, এটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড, বা এটাকে ক্লোরোবেনজিনও বলা হয়। ঠিক আছে, যেমন এই প্রোডাক্টের নাম হচ্ছে ক্লোরোবেনজিন।
বা এখানে যদি ব্রোমিন দিতাম ব্রোমোবেনজিন এরকম। সো অ্যারাইল হ্যালাইডের সংকেত বা অ্যারাইল ক্লোরাইড এটার সংকেত হচ্ছে ArCl। আই হোপ যে এতটুকু বোঝা গেছে। অ্যারাইল হ্যালাইড, তো অ্যারাইল হ্যালাইড থেকে তোমার ফেনল প্রস্তুত করা যায়। এরাইল হ্যালাইড থেকে ফেনল প্রস্তুতকরণ আমরা পড়বো এখন। অ্যারাইল হ্যালাইড থেকে ফেনল প্রস্তুতকরণ পড়বো। তাহলে খেয়াল করো, আমি প্রথমে একটা অ্যারাইল হ্যালাইড নিব, যেমন আমি এখানে নিয়েছি ক্লোরোবেনজিন। তাহলে যেটা করা হয়, অ্যারাইল হ্যালাইড অর্থাৎ ক্লোরোবেনজিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে হচ্ছে একটা ক্ষার নেওয়া হয়। একটা অ্যারাইল হ্যালাইডের সাথে কি নেওয়া হয়? একটা ক্ষার নেওয়া হয়। কন্ডিশনগুলো মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট কন্ডিশনগুলা, কারণ হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিতে কন্ডিশনগুলাই সবচেয়ে বেশি ম্যাটার করে প্রোডাক্ট তৈরি হওয়ার ক্ষেত্রে। সো কন্ডিশনটা হচ্ছে 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 150 থেকে 200 অ্যাটমসফিয়ার প্রেশার। যদি এটা করা হয় তাহলে প্রথমে যেটা তৈরি হয় সোডিয়াম ফিনেট তৈরি হয়। সোডিয়াম ফিনেট, এই প্রোডাক্টটার নাম হচ্ছে সোডিয়াম ফিনেট। দেন এটাকে যদি অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করা হয় তাহলে ফেনল তৈরি হয় এখানে। তাহলে খেয়াল করো, ক্লোরোবেনজিনের মধ্যে যদি ক্ষার যুক্ত করা হয়, কোন কন্ডিশনগুলো মানে 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 150 থেকে 200 অ্যাটমসফিয়ার প্রেশার যদি দেওয়া হয়, তাহলে এখানে কি তৈরি হয়? প্রথমে সোডিয়াম ফিনেট তৈরি হয়, এর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড পরবর্তীতে বিক্রিয়া করে কি তৈরি করে? ফেনল তৈরি করে। তো এটা দেখো, মনে রাখার একটা টেকনিক বলে দিচ্ছি, খেয়াল করো। এইখানে আমার Cl আছে আর এইখানে আমার হাইড্রোজেন আছে। তাহলে এখান থেকে HCl চলে যাবে। তাহলে HCl যদি চলে যায়, এখানে কি হবে? NaO এখানে এসে বসে যাবে। সো এই যে সোডিয়াম ফিনেট, এটাকে বলা হয় সোডিয়াম ফিনেট। Na বেনজিন চক্রের উপর যদি থাকে এটাকে সোডিয়াম ফিনেট বলে। তাহলে এখান থেকে গেল কি? HCl গেল। পরবর্তীতে এই যে HCl এটার সাথে বিক্রিয়া করতেছে, করে কি করবে? HCl আর এই সোডিয়াম মিলে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড, আর এখানে হাইড্রোজেন OH এর সাথে বসে তৈরি করবে ফেনল। টেকনিকটা বোঝা গেছে? বুঝতে পেরেছো অর্পা? জি বুঝছি ভাইয়া ভাইয়া। পেরেছি। গুড, একটু রেসপন্স করবা। হ্যাঁ, সো এই পদ্ধতিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ডাও পদ্ধতি। প্রশ্ন এইভাবে আসতে পারে যে ডাও পদ্ধতিতে কিভাবে ফেনল তৈরি করা যায়, বা ডাও পদ্ধতির মাধ্যমে কি তৈরি করা হয় ফেনল। প্রশ্ন আসতে পারে অ্যারাইল হ্যালাইড থেকে কিভাবে ফেনল তৈরি করা যায়, এটাই। প্রশ্ন আসতে পারে কিন্তু ক্লোরোবেনজিন থেকে। দেখো, এটা নিয়ে প্রশ্ন হইতে পারে যে ক্লোরোবেনজিন থেকে কিভাবে ফেনল তৈরি করা যায়। সো খুবই সিম্পল বিক্রিয়া, যে ক্লোরোবেনজিনের সাথে ক্ষার, এই কন্ডিশনটা ফলো করে যদি ক্ষার বিক্রিয়া করে তাহলে কি তৈরি করে? ফেনল তৈরি করে। দেখো, তাহলে আমরা কি তৈরি করলাম? আমরা তৈরি করলাম হচ্ছে অ্যারাইল হ্যালাইড থেকে আমরা ফেনল তৈরি করছি। এবার যেটা করব, বা যদি স্পেসিফিক্যালি বলি, তাহলে আমরা কি তৈরি করেছি? ক্লোরোবেনজিন থেকে ক্লোরোবেনজিন থেকে আমরা তৈরি করেছি ফেনল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফেনল থেকে কিভাবে আবার ক্লোরোবেনজিন তৈরি করা যায়। ক্লোরোবেনজিন, তো যেটা আমি বলতেছিলাম একটু আগে, কনভার্সন গুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যখন রিঅ্যাকশন গুলা পড়বা, যেহেতু অর্গানিক কেমিস্ট্রির অনেকগুলো ক্লাস হয়ে গেছে, সো এখন বাসায় যেটা করবা সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, যে এটা থেকে কিভাবে এটা তৈরি করা যায়, এটা থেকে কিভাবে এটা তৈরি করা যায়, বা এ থেকে বি যদি তৈরি করা যায় তাহলে বি থেকে এ কিভাবে তৈরি করা যায়, এই বিষয়গুলো হচ্ছে বেশি খেয়াল করতে হবে। তো খেয়াল করো, আমি যদি হচ্ছে ফেনল থেকে ক্লোরোবেনজিন তৈরি করি, খুবই সিম্পল বিক্রিয়া। এটা হচ্ছে আমার ফেনল। তো ফেনলের সাথে যেটা করা হয়, PCl5 বা ফসফরাস পেন্টাক্লোরাইড, PCl5 বা ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়া দেওয়া হয়। তো দিলে এটা ক্লোরোবেনজিন তৈরি হয়ে যায়। আর মনে রাখবা যে যখনই কোথাও PCl5 দেখবা, এখানে তৈরি হবে ফসফরাস অক্সিক্লোরাইড এবং HCl। হ্যাঁ, এটা আমি তোমাদেরকে দেখাইছিলাম। তোমাদেরকে আমি যখন হচ্ছে অ্যালকোহল পড়াই, অ্যালকোহলের যদি এটা দেখো, লেকচারটা দেখো, সেখানে দেখবা এই অ্যালকোহলের সাথে আমরা PCl5 এর রিঅ্যাকশন দিয়েছিলাম, PCl3 রিঅ্যাকশন দিয়েছিলাম, তারপর হচ্ছে SOCl2 এদের রিঅ্যাকশন দিয়েছিলাম, এবং ওইখানে আমরা এটা দেখাইছিলাম যে PCl5 যখন ব্যবহার করো তখন তৈরি হয় ফসফরাস অক্সিক্লোরাইড এবং HCl, যখন PCl3 ব্যবহার করো তখন তৈরি হয় তোমার হচ্ছে H3PO3 তৈরি হয়। হ্যাঁ, এই জিনিসগুলো একটু দেখে আসবা, এগুলো রিলেট করে পড়ার চেষ্টা করবা, তাহলে মনে থাকবে। তো এটা মনে রাখার জন্য টেকনিকটা বলে দিচ্ছি, যে ফেনল, এখানে যেহেতু ফেনল আছে, এটা হচ্ছে ক্লোরোবেনজিন, এটা হচ্ছে ক্লোরোবেনজিনের সংকেত।
আমরা তো জানি যে ক্লোরোবেনজিনের সংকেত কি, ফেনলের সংকেতও জানি, তাহলে এই পাশে লিখলাম ফেনল, এই পাশে ক্লোরোবেনজিন। তাহলে বোঝাই যাচ্ছে এখানে OH গ্রুপ চলে গিয়ে Cl আসবে, তার মানে বোঝা যাচ্ছে Cl আছে এরকম কারোর সাথে বিক্রিয়া দিতে হবে। সো এখানে PCl5 এর সাথে বিক্রিয়া দেওয়া হয়। সো PCl5 এর সাথে বিক্রিয়া দিলে ক্লোরোবেনজিন তৈরি হয়, ফসফরাস অক্সিক্লোরাইড তৈরি হয় এবং HCl তৈরি হয়। তুমি যদি এখানে PCl3 দিতা, এখানে তাও ক্লোরোবেনজিন তৈরি হতো, বাট এখানে তৈরি হতো H3PO3। এতটুকু পরিমাণে বোঝা গেছে? এতটুকু পরিমাণে জি বোঝা গেছে? ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। এইখান থেকে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ফেনলের অম্ল ধর্ম। তার মানে ফেনল যে অম্ল ধর্ম দেখায় সেটার কারণটা কি? তাহলে একটু খেয়াল করো, ফেনলের সংকেত কি আমরা জানি, এই যে এটাই হচ্ছে ফেনলের সংকেত। তো এটার আরেকটা সংকেত হচ্ছে এটা, এইভাবে লেখা যায়। আমি তোমাদেরকে দেখাই আসছি, C6H5OH, একদম ফার্স্টেই এটা দেখাইছি, এই যে এখানে লিখে দেখাইছিলাম যে এটা হচ্ছে ফেনলের সংকেত C6H5OH, ফেনল। তো খেয়াল করো, এই ফেনল অম্ল ধর্ম দেখায়। প্রথম কথা, অম্ল ধর্ম দেখায়, তার মানে এটা একটা অ্যাসিড। আর অ্যাসিড মানে কি? অ্যাসিড কারা? অ্যাসিড হচ্ছে যারা জলীয় দ্রবণে H+ দান করতে পারে। যারা জলীয় দ্রবণে H+ দান করে তারা হচ্ছে অ্যাসিড, অথবা যারা ক্ষারের সাথে বিক্রিয়া করে, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে যারা দ্রবণে H+ দেয় তারা অ্যাসিড, এবং যারা ক্ষারের সাথে বিক্রিয়া করে তারা হচ্ছে অ্যাসিড। তো আমি দেখব যে এই ফেনল বা C6H5OH সেটা জলীয় দ্রবণে H+ দেয় কিনা। তো দেখা যায় যে C6H5OH অর্থাৎ ফেনলকে যখন তুমি পানিতে দ্রবীভূত করবা, তখন এইখান থেকে তারা দ্রবণ হচ্ছে H+ দেয়। H+ দিয়ে একটা আয়ন তৈরি করে, C6H5O আয়ন। এই যে O নেগেটিভ, C6H5O নেগেটিভ, এই আয়নটাকে বলা হয় ফিনেট আয়ন। এবং মনে রাখবা, এই ফিনেট আয়নটা খুবই স্থিতিশীল, বা এটা স্টেবল, অনেক স্টেবল হয়। হ্যাঁ, তো C6H5O এই ফিনেট আয়নের একটা রেজোনেন্স কাঠামো আছে। হ্যাঁ, আজকে সময় নেই, এই জন্য আমি দেখাইতে পারবো না, বাট এটার বই থেকে এটা একটা রেজোনেন্স কাঠামোটা দেখে নিবা। আমি তোমাদেরকে অলরেডি পড়াইছিলাম যে ওই অর্থপ্যারা নির্দেশক যখন পড়াই, তো অর্থপ্যারা নির্দেশক ওইখানে রেজোনেন্স কাঠামো তোমাদেরকে দেখাইছিলাম। সো এটার সাথে এটা মিল আছে, সো এটা একটু দেখে নিবা। তো যদি প্রশ্ন আসে সি নাম্বার বা ডি নাম্বারে, যদি কখনো প্রশ্ন আসে যে ফেনল অম্ল ধর্ম দেখায় সেটা প্রমাণ করো, তাহলে হচ্ছে রেজোনেন্স কাঠামোটা দেখাই দিতে হবে। তোমরা বাসায় প্র্যাকটিস করবা, যদি না পারো আমাকে জানাবা, আমি বুঝাই দিব। তো যারা রেজোনেন্স কাঠামো দেখায় তারা হচ্ছে অনেক স্থিতিশীল হয়, এটা আমরা জানি। যেমন বেনজিন রেজোনেন্স কাঠামো দেখায়, দ্যাটস এটা অনেক বেশি স্থিতিশীল হয়। তারা হচ্ছে ইয়ের বিক্রিয়াগুলো করতে চায় না, তোমার হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন গুলো করতে চায় না। তো এই ফিনেট আয়ন যখন হচ্ছে ফেনলকে পানিতে দ্রবীভূত করবা, তখন এখানে একটা ফিনেট আয়ন তৈরি হয়। এই ফিনেট আয়নটা হয় অনেক বেশি স্থিতিশীল বা স্টেবল, এবং এরা দ্রবণে হচ্ছে H+ আয়ন দান করে, এবং এই H+ ও H2 এর সাথে রিঅ্যাকশন করে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে। এই আয়নটার নাম হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন, এটার নাম হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। সো যেহেতু ফেনল জলীয় দ্রবণে H+ আয়ন দিচ্ছে, তাই এটা হচ্ছে একটা অ্যাসিড বা অম্ল ধর্ম দেখায়। এতটুকু পরিমাণ কি বোঝা গেছে অর্পা, তামিমা? জি ভাইয়া। গুড। এবার খেয়াল করো, সিমিলার প্রশ্ন। আমরা কিন্তু জানি যে ফেনল কারা, আমরা কিন্তু একটু আগেই পড়ে আসছি। হ্যাঁ, আমরা কিন্তু সেখানে পড়ে আসছি যে ফেনল, তোমার হচ্ছে ফেনল কারা অলরেডি পড়ানো হয়েছে, যে ফেনল হচ্ছে যাদের ক্ষেত্রে OH গ্রুপ থাকে তারা হচ্ছে কি ফেনল। তো আমরা কিন্তু এটাও বলছিলাম যে ইয়ের ক্ষেত্রে তোমার হচ্ছে আহ ইয়ের ক্ষেত্রে কি বলে যে OH গ্রুপ থাকে হচ্ছে, আবার এরকম আছে যে অ্যালকোহলেও কিন্তু OH গ্রুপ থাকে, রাইট? জি ভাইয়া। ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে, এখান থেকে এই প্রশ্নটা অনেক জায়গায় আসে, সেটা হচ্ছে যে তোমার যদি হয় OH গ্রুপ থাকার ফলে, OH গ্রুপ থাকার জন্য যদি ফেনল অম্ল ধর্ম দেখায়, OH গ্রুপ অ্যালকোহলেও থাকার পরেও কেন অ্যালকোহল তোমার হচ্ছে অম্ল ধর্ম দেখায় না? এটা হচ্ছে তোমার প্রশ্ন। এই প্রশ্নটা অনেক জায়গায় আসে। কেউ কি একটু বলতে পারবা? কেউ বলতে পারবা? না।
স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে ওকে, তাহলে যাচ্ছে। এখানে খেয়াল করো যে এই যে C6H5OH যেটার কথা বললাম, C6H5 এটা হচ্ছে যখন তুমি ওয়াটারে ডিসলভ করবা তখন হচ্ছে এখানে কি তৈরি করবে, ফিনেট আয়ন তৈরি করে, ফেনেট আয়ন বা ফিনেট আয়ন তৈরি করে, যেটা হচ্ছে অনেক বেশি কি হয়, স্টেবল হয়, স্থিতিশীল হয়, বা জলীয় দ্রবণে H+ দেয়। কিন্তু আমার যে এই যে অ্যালকোহল আছে, অ্যালকোহলে যদিও কি আছে C3OH, তো এটাকে যদি হচ্ছে তুমি ওয়াটারে ডিসলভ করো বা হচ্ছে বাকি যে আমার অ্যালকোহলগুলো আছে, এই অ্যালকোহলগুলো হচ্ছে কিন্তু তোমার হচ্ছে জলীয় দ্রবণে যদিও তোমার হচ্ছে আয়নটা তৈরি, যদিও আয়ন তৈরি করে এটা, তবে এটা স্টেবল হয় না। হ্যাঁ, এটা রেজোনেন্স দেখায় না, এটা স্টেবল হয় না, যেহেতু আনস্টেবল, তো এটা হচ্ছে তোমার আলটিমেটলি ওএইচই থাকে। হ্যাঁ, CH3OH এটা জাস্ট একটু ডিসলভ হয়, কিন্তু আয়নিত ওইভাবে হয় না। সো এটা যেহেতু স্টেবল আয়ন তৈরি করতে পারে না, এই জন্য অ্যালকোহলগুলো হচ্ছে অম্লধর্মী না। কিন্তু ফেনলে যেহেতু ফিনেট আয়নটা স্টেবল হয়, সো এটা হচ্ছে অম্লধর্ম। এখান থেকে খ নম্বরের জন্য এই প্রশ্নটা আসতে পারে, সো এটা একটু মাথায় রাখবে। ওকে, এটা একটু মাথায় রাখবো। যেমন ধরো তোমাকে প্রশ্ন করতে পারে CH3CH2OH, এটা হচ্ছে তোমার ইথানল। তো ইথানল অম্ল ধর্ম দেখায় না কেন? সো তুমি বলবা যে এটাকে যদি পানিতে ডিসলভ করা হয় তাহলে যে আয়নটা তৈরি হয় CH3CH2O- যে আয়নটা তৈরি হচ্ছে, এটা সুস্থিত নয় বা স্টেবল না, সুস্থিত নয় বা স্টেবল নয়। আর স্টেবল না হওয়ার কারণে সেটা হচ্ছে তোমার অ্যাসিড না। কিন্তু ফেনলে যে আমার আয়নটা তৈরি হয় সেটা হচ্ছে স্টেবল হয়। সো এটা একটু মাথায় রাখবো। আচ্ছা, এইখান থেকে এই প্রশ্নটা অনেক জায়গায় আসে এবং খুব খুব ইয়ের একটা প্রশ্ন, মজার একটা প্রশ্ন, সেটা হচ্ছে ফেনল। ফেনল তোমার হচ্ছে আমরা একটু আগে দেখে আসছি যে ফেনল কি অম্লধর্ম দেখাবে, অ্যাসিড হিসেবে কাজ করে। তো কার্বক্সিলিক অ্যাসিড যেটা, সেটাও তো অ্যাসিড হিসেবে কাজ করে, কার্বক্সিলিক ইটসেলফ একটা অ্যাসিড। তো এই দুইটাকে পৃথক করবা তুমি কিভাবে? খেয়াল করো, ফেনল যেহেতু অ্যাসিড, আমি পি দিয়ে ফেনল বোঝাচ্ছি, সো ফেনল যেহেতু অ্যাসিড তার মানে এটা ক্ষারের সাথে বিক্রিয়া করবে, করে হচ্ছে লবণ পানি তৈরি করবে, তাই না, লবণ তৈরি করবে। আবার খেয়াল করো যে ফেনল আবার হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের কথা যদি বলি, একটা কার্বক্সিলিক অ্যাসিডের কথা যদি বলি, একটা সংকেত যদি লিখি কার্বক্সিলিক অ্যাসিডে CH3COOH, এগুলো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, যেটাকে আমরা অ্যাসিডিক অ্যাসিডও বলতে পারি, অ্যাসিটিক অ্যাসিড। সো অ্যাসিডিক অ্যাসিড এটা যেহেতু অ্যাসিড, এটাও ক্ষারের সাথে বিক্রিয়া করবে। আর এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে মেইনলি যে ফেনল ক্ষারের সাথে বিক্রিয়া করে, অ্যাসিটিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডও ক্ষারের সাথে বিক্রিয়া করে, কিন্তু ফেনল সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে না, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে। তো আমি যখন তোমাদের কার্বক্সিলিক অ্যাসিড পড়িয়েছিলাম, ওইখানে কিন্তু আমি কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকরণ একটা পরীক্ষা পড়িয়েছিলাম, কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ, এবং কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ কিন্তু এই সোডিয়াম বাইকার্বনেট দিয়েই করা হয়। এবং যদি একটু খেয়াল করো যে আমি আরেকবার দেখাই দিচ্ছি, CH3COOH এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, এর মধ্যে যদি তুমি হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট যুক্ত করো, তাহলে এখানে তৈরি হবে হচ্ছে CH3COONA প্লাস তৈরি হবে ওয়াটার, এবং তৈরি হবে কি, কার্বন ডাইঅক্সাইড। সো এই যে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, এটার সাথে সোডিয়াম বাইকার্বনেট রিঅ্যাকশন করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। কিন্তু এইখানে যদি তুমি হচ্ছে ফেনল নিতা, OH প্লাস হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, তাহলে এইখানে কোনো রিঅ্যাকশন হতো না। ঠিক আছে, সো কার্বন ডাইঅক্সাইড তৈরি হতো না। এইভাবেই কিন্তু হচ্ছে পার্থক্য করা হয় বা পৃথক করা হয়, ফেনল এবং কার্বক্সিলিক অ্যাসিড কোথাও যদি থাকে, সেটা কিভাবে পৃথক করা হয়, সেটার এটা হচ্ছে বিক্রিয়া সোডিয়াম বাইকার্বনেট দিয়ে। এমসিকিউতে কিন্তু আসতে পারে। বুঝতে পেরেছো অর্পা? হ্যাঁ, ওকে, নেক্সট। খুবই ইম্পর্টেন্ট, খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিড, যেটার বাণিজ্যিক নাম হচ্ছে বা নাম অন্য একটা নাম হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। ট্রাইনাইট্রোফেনল তার মানে বোঝাই যাচ্ছে পিক্রিক অ্যাসিড কই থেকে তৈরি করা হয়, ফেনল থেকে তৈরি করা হয়। প্রশ্ন আসতে পারে কিন্তু যে ফেনল থেকে কিভাবে পিক্রিক অ্যাসিড তৈরি করা হয় সেটা লিখো। প্রশ্ন আসতে পারে পিক্রিক অ্যাসিড তৈরি করার জন্য কি ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে ফেনল। সো আমরা দেখবো পিক্রিক অ্যাসিড কিভাবে তৈরি করা হয়। পিক্রিক অ্যাসিড যেটাকে বলা হয় 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, পিক্রিক অ্যাসিড সংকেত হচ্ছে ট্রাইনাইট্রোফেনল। খুবই সিম্পল জিনিস, যে দেখো আমি যদি হচ্ছে প্রথমে পিক্রিক অ্যাসিডের সংকেতটা লেখার চেষ্টা করি, এটা হচ্ছে ফেনল, OH এটা হচ্ছে ফেনল, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, 5, 6।
তাহলে 2,4,6 ট্রাইনাইট্রো, তার মানে 2 নাম্বার কার্বনে একটা নাইট্রোমূলক থাকবে NO2, 4 নাম্বার কার্বনে একটা নাইট্রোমূলক থাকবে, 6 নাম্বার কার্বনে একটা নাইট্রোমূলক থাকবে। সো এটাকে বলা হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল বা TNP। হ্যাঁ, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল বা পিক্রিক অ্যাসিড, যেটাকে পিক্রিক অ্যাসিড বলা হয়। তো এখন আমরা এই ফেনল থেকে কিভাবে পিক্রিক অ্যাসিড তৈরি করা যায় সেটা দেখব। একটু খেয়াল করো যে ফেনলের সাথে নাইট্রিক অ্যাসিড দুই ভাবে রিঅ্যাকশন করতে পারে, একটা হচ্ছে লঘু নাইট্রিক অ্যাসিড আর একটা হচ্ছে গাঢ় নাইট্রিক অ্যাসিড। তো ফেনল থেকে পিক্রিক অ্যাসিড তৈরি করার জন্য গাঢ় নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। সো গাঢ় নাইট্রিক অ্যাসিড যখন ফেনলের মধ্যে যুক্ত করা হয় তখন এখানে 2,4,6 টাইনাইট্রোফেনল তৈরি হয়, যেটাকে আমরা বলতেছি পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিড 2,4,6 ট্রাইনাইট্রোফেনল তৈরি হয়, যেটাকে আমরা পিক্রিক অ্যাসিড বলতেছি। তাহলে খেয়াল করে দেখো যে খুবই খুবই ইজি একটা মেকানিজম এইখানে। আমাকে একটু তার আগে একটু বলো তো যে এই যে ফেনল যে আছে এখানে, ফেনল যে ওএইচ গ্রুপ আছে, এটা কি অর্থপ্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক? একটু দ্রুত আমাকে জানাবা, এটা অর্থপ্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক? ওএইচ গ্রুপ অর্থপ্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক? এগুলো কিন্তু পড়াইছিলাম, এগুলো পড়ানো হয়েছে। ফেনল কি অর্থপ্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক? তামিমা, অর্পা, ভাইয়া ভুলে গেছি। অর্পা, ভাইয়া মনে পড়তেছে না। আচ্ছা মনে করতে পারতেছ না ভাইয়া, এটা তো ঠিক হলো না। এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক, এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। এবং অর্থপ্যারা নির্দেশক মানে কি? অর্থপ্যারা নির্দেশক হচ্ছে যে গ্রুপগুলা বেনজিন চক্রে থাকলে অন্য যে গ্রুপটা আসবে সেটা 2, 4, 6 নাম্বার পজিশনে বসে, ঠিক আছে, তাদেরকে অর্থপ্যারা নির্দেশক বলে। সো 2, 4, 6, তো 2 আর 6 এদেরকে বলা হয় অর্থ পজিশন। আমি এগুলো পড়াইছিলাম, এদের কিন্তু লেকচারগুলো কিন্তু ইউটিউবে আছে। 2 আর 6 নাম্বারটা হচ্ছে অর্থ পজিশন এবং 4 নাম্বারটা হচ্ছে প্যারা পজিশন, ঠিক আছে। সো খেয়াল করো এই যে গাঢ় নাইট্রিক অ্যাসিড যখন ইউজ করা হয়, তো এখানে গাঢ় নাইট্রিক অ্যাসিড থেকে NO2 এই মূলকটা তৈরি হয়। এই মূলকটা এই 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 6। সো এই 2, 4, 6 এ বসে যায়, ঠিক আছে। 2, 4, 6 এ বসে গিয়ে এটা কি তৈরি হয়? তোমার হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল তৈরি হয়। সো এটাই হচ্ছে আমার TNP বা পিক্রিক অ্যাসিড প্রস্তুতি। আর যদি তুমি লৌহ অ্যাসিড ব্যবহার করো তাহলে এখানে NO2 তৈরি হবে, NO2 মূলক। এই NO2 মূলকটা একবার হচ্ছে 2 নম্বরে বসবে, এই যে 2 নম্বরে বসলো, আরেকবার হচ্ছে 4 নম্বরে বসবে এই। সো 2 নম্বরে যদি বসে এটাকে বলা হয় অর্থনাইট্রোফেনল, অর্থনাইট্রোফেনল। আর এটাকে বলা হয় প্যারানাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল। ওকে, এটাকে বলা হয় প্যারানাইট্রোফেনল। তাহলে সিম্পলি বুঝলাম যে লঘু অ্যাসিড ব্যবহার করা হলে অর্থনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল তৈরি হবে, আর গাঢ় নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হলে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল তৈরি হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? জি।